রাত পেরিয়ে ভোর হয়। সোহা ঘুম ভাঙে, আড়মোড়া দিয়ে শোয়া থেকে উঠে বসে। ভেজা এলোমেলো চুলগুলো পিঠোমায় ছড়িয়ে পড়ে। নিজের আশেপাশে তাকিয়ে বুঝতে পারে শ্রবণ জিমে চলে গেছে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, কিন্তু দুজনের মধ্যকার সম্পর্ক এখনও আগের মতোই আছে। না আগের চেয়ে ভালো রয়েছে, আর না আগের চেয়ে খারাপ হয়েছে। সেই এক জায়গায় স্থির হয়ে আছে। বিছানা ছেড়ে নেমে বিছানা গুছিয়ে রাখে। সারা শরীর ব্যথা হয়ে আছে, ঘুম ঘুম ভাব দূর হয়নি এখনও। আরও কয়েক ঘন্টা ঘুমাতে পারলে ভালো লাগতো। ভার্সিটি যেতে হবে, তাই ঘুমানোর চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হতে যায়। মাজেদা আন্টি এসে নাস্তা তৈরি করছে বোধ হয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে খোপা করে নেয়। ফ্রেশ হয়ে এসে শুকিয়ে নেবে। জিম থেকে ফিরে আসে শ্রবণ। টাওয়ালা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে সোহার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে, আগের দিন 2বার গোসল করতাম, কিন্তু এখন তোর জন্য আমাকে 3বার গোসল করতে হয়। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সোহা ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল হাঁ করে। এসব কি বলে গেল? ওর জন্য 3বার গোসল করতে হয়? ওর জন্য? বজ্জাত বেটা। সোহা বিড়বিড় করে বকা দেয় শ্রবণকে। শব্দ করে দেওয়ার মতো সাহস তো ওর নেই, তাই দুধের স্বাদ ঘোলে মেটায়। হিজাব বাঁধতে বাঁধতে সোহার নজর আটকায় নিজের 2 চোখের দিকে। এখনও কাজল লেগে আছে চোখে। গত রাতে শ্রবণের গাওয়া গানের রিলিক্সগুলো মনে পড়ে। তারপরে ঘটনা মনে পড়ে। লজ্জা নিজের দিক থেকে নিজে দৃষ্টি সরিয়ে নেয়। গত রাতের এলোমেলো চুল আর কাজল কালো চোখ জোড়া দেখে কি শ্রবণ গানের রিলিক্সগুলো খেয়েছিল? সোয়া তো এটা ভেবেই দেখেনি। শ্রবণের মুখে গান শুনে ওর দিকে তাকিয়েছিল, কারণ শ্রবণ দারুণ গান গায় সেই জন্যই। কয়েকদিন আগে সোয়া কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এনে দিয়েছিল শ্রবণ, সেগুলোর সঙ্গে একটা কাজল এনেছিল। গতকাল হুট করে কাজল দেওয়ার শখ জেগেছিল চুল ব্রাশ করতে গিয়ে। কোনো কিছু না ভেবেই কাজল পরে ফেলে 2 চোখে। তার একটু পরেই শ্রবণ স্টাডি রুম থেকে বেডরুমে আসে, আর তারপর যা হওয়ার তা তো হয়েই গেছে। গোসল সেরে বেরিয়ে আসে শ্রবণ। সোহার দিকে তাকে রসকারহীন গলায় বলে, এভাবে এখনও সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? রেডি না হয়ে শ্রবণের কথা শুনে দ্রুত হিজাব বাঁধতে শুরু করে সোহা। শ্রবণ কাবাড থেকে প্যান্ট শার্ট বের করে পরতে শুরু করে। সোহা ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে। জিম করা পেটা দেহ, মাসেলগুলো ফুলে ফেপে আছে। গোসল করার কারণে ফর্সা দেহখানা চকচক করছে আরও। এই শক্ত ভারী শরীর নিয়ে শেষ রাত পর্যন্ত ওর বুকের উপর ঘুমিয়েছে, এখনও শরীর ব্যথা করছে। শ্রবণ ফট করে সোহার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয় সোহা। চুরি না করে দেখ, সরাসরি দেখ, তোরই তো জামাই। আরও দেখবি। ড্রেস খুলবো, খুললে ভালোভাবে সব দেখতে পারবি। সোহার 1 সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণ গলা স্বর বাড়িয়ে বলে, নাস্তা রেডি কর। শ্রবণের ফিটফাট হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোহা দুজনের জন্য নাস্তা রেডি করে বসে আছে। শ্রবণ চেয়ার টেনে বসে। সোহা তাকায় না ওর দিকে। বিনা বাইকে নাস্তা করে দুজন। শ্রবণ চেয়ার ছেড়ে উঠে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। সোহা দ্রুত সব গুছিয়ে রেখে স্টাডি রুমে আসে। নিজের ব্যাগ কাঁধে নিয়ে বেডরুমে এসে ফোন ব্যাগে ভরে আবার রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণের সঙ্গে বের হয় ফ্ল্যাট থেকে। লিফটের দিকে আগাতেই সেই ভদ্র মহিলার সঙ্গে দেখা হয়। ওনাকে দেখে শ্রবণ বিরক্তিতে কপালে কয়েকটা ভাঁজ ফেলে লিফটে প্রবেশ করে সোহাকে নিয়ে। ভদ্রমহিলা ওনার সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে। সোহার দিকে তাকিয়ে বলেন, তুমি তো আগে হিজাব পরতে না? কিছুদিন ধরে দেখছি পরো। হিজাব পরো না কেন এখন? এমন প্রশ্নে শুনে সোহা চুপ থাকে, তবে শ্রবণ চুপ থাকে না আজ। ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলে, কাপড় চোপড় ছাড়াই নিয়ে যাই। বিব্রত বোধ করেন ভদ্রমহিলা। ওনার চেহারা দেখে শ্রবণ বুঝতে পারেন ওনার মনের কথা। আগের মতো একই সুরে বলে, আপনি তো এমনটাই চাইছেন বোধ হয়, তাই না? হিজাব না পরে কি আপনার মেয়ের মতো প্যান্ট শার্ট পরে ঘুরবে বাইরে ছেলেদের সামনে? এখন হিজাব পরছে, আগামীকাল থেকে বোরখাও পরবে। যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে চোখ বন্ধ করে রাখবেন আমাদের দেখলে। লিফট থেকে বেরিয়ে সোয়া হাত ধরে পার্কিং জোনের দিকে এগিয়ে যায় শ্রবণ। পিছন থেকে অপমানিত বোধ করে তাকিয়ে আছে ভদ্রমহিলা। লিফটে আরও 2জন নারী পুরুষ ছিলেন। ওনারাও ভদ্রমহিলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে চলে যান নিজ গন্তব্যে। অন্যের ব্যাপারে অহেতুক নাক গলালে এমনই হয়। সোহাকে বসিয়ে শ্রবণ নিজেও উঠে বসে গাড়িতে। সোহা ভয়ে ভয়ে মিনমিন করে বলে, এভাবে না বললেও পারতেন।
শ্রবণ গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে যায়, কটমট করে তাকায় সোহার দিকে, চিবিয়ে চিবিয়ে বলে, মায়া লাগছে ওই অসভ্য মহিলার জন্য। যা মহিলার গলা ধরে কেদায় কিছুক্ষণ। সোহা চুপ করে থাকে। শ্রবণ গাড়ি স্টার্ট দিতে দিতে চরম বিরক্তি প্রকাশ করে বলে, প্রত্যেকটা দিন শুধু শুধু বিরক্ত করে, আজইরা সব প্রশ্ন করে। অন্যকে নিয়ে এত মাথা ব্যথা কেন, কুত্তার বাচ্চা? আরেকদিন ওই মহিলার সঙ্গে কথা বলে গলা চেপে তোকে মেরে ফেলবো। সোহা একেবারেও চুপ করে থাকে। এখনও যাই বলবে তাতে শ্রবণের রাগ আরও বাড়বে বই কি কমবে না, তাই চুপ থাকায় ভালো। শ্রবণ রাগে গজগজ করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে ফিরে শ্রবণ। সোয়া বিছানার ওপর পড়েছিল। ওকে ফিরে আসতে দেখে দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নেয় শরীর সহ। শ্রবণ সোহার কর্মকাণ্ড দেখে, ওর সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ওকে এভাবে দাঁড়িয়ে আর ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সোহা শুকনো ঢোক গেলে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। কিছু কি করেছে আজ? না, কিছু ভুল করেনি। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? পকেট থেকে ফোন বের করতে করতে বলে, আমাকে দেখে এভাবে যে ঢেকে রাখলি তাতে কি আমি আর দেখতে পাবো না? আল্লাহ তাআলা কি আমাকে হাত দেয়নি? এই বালের ওড়না সরাতে আমার কি এমন সময় লাগবে বা পরিশ্রম করতে হবে? সোহা কিছু বলতে চাইল, বলার মতো কিছু খুঁজেই পেল না। শ্রবণ যে ওর ভাবনা বুঝতে পেরে গেছে এটা তো সোহা নিজেই বুঝতে পারেনি। যেমন রাগী বদমেজাজি খচ্চর, তেমন চালাক চতুর্ধূত। পকেট থেকে একজোড়া চুড়ি বের করে সোহার দিকে এগিয়ে দিয়ে বলে, ও দুটো খুলে এ দুটো পর। সোহার হাত বাড়িয়ে চুড়ি জোড়া হাতে নেয়। আজকের চুড়ি জোড়া গোল্ডেন কালার, ডিজাইন সুন্দর। সোহা খুশি হয়ে শ্রবণের দিকে তাকাতেই শ্রবণ একজোড়া নূপুর এগিয়ে দেয়। সোহার চেহারা এবার আনন্দে ঝলমলিয়ে ওঠে, আগের চেয়েও শতগুণ খুশি হয়ে নূপুর জোড়া হাতে নেয়। শ্রবণের শার্টের বোতাম খুলতে খুলতে সোহা হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। সোহা উল্টো পাল্টে নূপুর আর চুড়ি জোড়া দেখছে, খুশিতে চকচক করছে চোখ জোড়া। শার্ট খুলে বিছানার উপর রাখে শ্রবণ, হাত বাড়িয়ে সোহার হাত ধরে। আগে রেস্টুরেন্টের চুড়ি খুললে আজকে আনা নতুন চুড়ি পরিয়ে দেয়। আগের চেয়েও অনেক গুণ বেশি সুন্দর লাগছে হাতটা। ডান হাত থেকে চুড়ি আর নূপুর জোড়া নিয়ে বিছানার উপর রেখে হাতের চুড়িটা খুলে নতুনটা পরিয়ে দেয়। ফর্সা হাতে গোল্ডেন কালারের চুড়ি জোড়া জলজল করছে। ঘুরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, নূপুর জোড়া পর। সোহা খুশি হয়ে দ্রুত নূপুর জোড়া পায়ে পরে নেয়। ও তো এখন খুশিতে আর আনন্দে নাচতে ইচ্ছে করছে। ঘুরে ফিরে বারবার হাত আর পা দেখছে। পা নাড়ালেও নূপুর থেকে ঝুনঝুন শব্দ ভেসে আসছে। অনেক ভালো লাগছে ওর। সোহা বলতে বাধ্য, শ্রবণের পছন্দ অনেক সুন্দর। শ্রবণ ফ্রেশ হয়ে এসে ট্রাউজার পরে ভেজা তাওয়ালে ছুঁড়ে মারে সোহার মুখের উপর। সোহার মুখের ওপর থেকে তাওয়ালা সরিয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ চুল ব্রাশ করতে করতে বলে, আমার চেহারা না দেখে খাবার বার। দুপুরে কিন্তু খায়নি, খিদে পেয়েছে। সোহা তাহলে ব্যালকনিতে মেলে দিয়ে খাবার বাড়ার জন্য এগিয়ে যায়। ভার্সিটি শেষে সোহাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে বেরিয়ে গিয়েছিল আবার। শ্রবণ এগিয়ে এসে চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য। সোহাও বসে পড়ে খাবার খেতে। শ্রবণ এখন খেয়ে রুমে চলে গেল, আরও কোনোভাবে ডাইনিং টেবিলের কাছে আসবে না। তখন সোহাকে একা একা খেতে হবে। ভূতের ভয়ে তো খেতেই পারে না। এখনও রাতে বেশি হয়নি, তাই ভয়টা একটু কম লাগছে। খেতে খেতে শ্রবণ বলে, খেয়ে রেডি হও। কেন? বের হব। কোথায় যাব? জাহান্নামে। ধমক খেয়ে চমকে ওঠে সোহা। ভুলে প্রশ্ন করে ফেলেছে, অপরাধীর ন্যায় বলে, ভুল হয়ে গেছে, আর হবে না। এক ভুল তো কতদিন হয়, আর কোনো দিন হবে না। দ্রুত খেয়ে রেডি হ। আচ্ছা। সোহা দ্রুত খেতে থাকে। শ্রবণ কোথায় নিয়ে যাবে ওকে? খেতে খেতে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ গম্ভীর হয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নেয় সোহা। শ্রবণ নিজেও তৈরি হয়ে নেয়। আয়। সোহা শ্রবণের পেছন পেছন রুমে থেকে বেরিয়ে আসে। শ্রবণ স্টাডি রুম থেকে দুটো হেলমেট নিয়ে বেরিয়ে আসে। দুটোই সোহার হাতে ধরিয়ে দিয়ে ফ্ল্যাটের কাছে বের হয়। দরজা নক করে হেলমেট দুটো নিজের কাঁধে তুলে নেয়। সোহা ওর পাশে পাশে হেঁটে এগিয়ে যায় লিফটের দিকে। প্যাকিং জোনে এসে শ্রবণ নিজেও বাইক বের করে। সুপার স্পোর্ট বাইক। এটা ইম্পোর্ট করা, দেশের বাইরে থেকে আনিয়েছিল। শ্রবণের পিছনে এই বাইকে বসতে সোহার ভয় লাগে। যতটুকু জানতে পেরেছে, শ্রবণ ঝড়ের বেগে বাইক চালায়। এই ছেলে আজকে ওর ভবনীলার সাঙ্গা করতেই ছাড়বে বোধ হয়।
সোহা তো ভেবেছিল শ্রবণকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে, এখন দেখছে জমের দুয়ারে নিয়ে যাওয়ার প্ল্যান করে বসে আছে। হেলমেট পর। আমি যাব না। জ্বর খেয়েছিস? হ্যাঁ। আবার খেতে না চাইলে পেছনে উঠে বস। সোহা ভয়ে ভয়ে আল্লাহকে ডাকতে ডাকতে হেলমেট পরে পিছনে উঠে বসে। ধরে বসি শক্ত করে পিছন থেকে, পরে মনে থাকিস না রাস্তায়। তুমি আস্তে আস্তে চালাবে। বাইকে বসলে এমনিতে আমার ভয় লাগে। শ্রবণ বাইক নিয়ে রাস্তায় উঠে আসে। রাস্তার আগে থেকেই শ্রবণের বন্ধুরা অপেক্ষা করছে বাইক নিয়ে। ওরা 6 বন্ধু বাইক রাইডে বের হতে চেয়েছিল রাতে রাস্তায়, তবে শ্রবণ সোহাকে নিয়ে একা একা ফ্ল্যাটে রেখে মাঝরাত পর্যন্ত বাইরে থাকতে চায়নি। মাঝরাত পর্যন্ত ও ফ্ল্যাটের বাইরে থাকলেও ফিরে গিয়ে দেখবে ওর বউ ভয়ে চোটে মরে ভূত হয়ে গেছে। সব দিক ভেবে সোহাকে সঙ্গে নিয়ে বের হওয়ার প্ল্যানটা করেছে। তাতে ওর বউ রাইড করা হবে। বাইক নিয়ে ছুটে চলে 6 জন। সোহা শ্রবণকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে শ্রবণের বাইকে স্পিড বাড়তে শুরু করে। আস্তে চালাও, ভয় লাগছে আমার। মুখ বন্ধ রেখে শক্ত করে ধরে থাক। শ্রবণকে শক্ত করে ধরে রেখে রাতের শহর দেখতে থাকে সোহা। 6 জন বাইক নিয়ে শহর থেকে অনেক দূরে চলে এসেছে। প্রকৃতির ঠান্ডা ঠান্ডা শীতল বাতাসে সোহার শরীর শীতল হয়ে গেছে। ভয়ে ওর যান লাফালাফি করছে। কখন যে প্রাণ পাখিটা খাঁচা ছাড়া হয়ে যায়। রাত 12টা বেজে যেতে বাড়ির পথে রওনা হয় 6 জন। রাতে বেলায় ঘুরতে বেরিয়ে সোহার মন্দ লাগেনি, ভালোই লাগছে। তবে একটু একটু ভয় করছে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। হঠাৎ শ্রবণের বাইকে স্পিড মাত্রাতিরিক্ত বেড়ে যায়। বাতাসে আগে আগে যেন ছুটে চলছে বাইক। সোহা ভয়ে চিৎকার করতে শুরু করে। শ্রবণকে বারবার বলছে বাইক থামানোর জন্য। পেছন থেকে 5 জন সোহার চিৎকার শুনতে পাচ্ছে স্পষ্ট। চোখের পলকে 5 জনের দৃষ্টি সীমার বাইরে চলে যায় শ্রবণের বাইক। পিছন থেকে শিবা চিৎকার করে বলে, এই শালা নিজেও মারবে, বউকে মারবে। কদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, তবু শিক্ষা হয়নি। এই শালা স্পিড কমা। সোহা হাত ফসকে যেতে নেয়। আগের চেয়েও শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাইক থামাও, হাত ফসকে যাচ্ছে, পড়ে যাব, মরে যাব। এতক্ষণ সবে বাইকে স্পিড কমায়। শ্রবণ আস্তে আস্তে রাস্তার একপাশে দাঁড় করায়। সোহা দ্রুত বাইক থেকে নেমে দাঁড়ায়। থরথর করে কাঁপছে পুরো শরীর। কান্না করতে করতে নিচে বসে পড়ে। এভাবে কেউ বাইক চালায়? ফাঁকা রাস্তা, কি হয়েছে যদি পড়ে যায়? হঠাৎ যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে? আরেকটু হলেই তো হার্ট অ্যাটাক করে মরে যেত। শ্রবণের বাইক রেখে নেমে দাঁড়ায়। বাসখাই গলায় বলে, এভাবে মরা কান্না করার মতো কি হয়েছে? সোহা হেলমেট খুলে ফেলে। হেডলাইনের আলোর সামনের দিকে থাকায় শ্রবণ সোহাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এর মধ্যে পেছন থেকে পাখি 5 জন বাইক এগিয়ে এসে দাঁড় করায় ওদের পেছনে। আলোকিত হয়ে যায় পুরোটা জায়গায়। 5 জনের বাইক থেকে নেমে এগিয়ে আসে ওদের 2 জনের কাছে। সোহা মাথা নিচু করে কাঁদছে আর থরথর করে কাঁপছে। শ্রবণের সামনে বসে আছে হেলমেট খুলে। সিফাত শ্রবণের দিকে তাকিয়ে বলে, বউ ফ্ল্যাটে একা একা থাকলে ভয় মরে যাবে বলে সঙ্গে নিয়ে আসলি, এখন নিজে এমন ভয় দেখালি যে জীবন্ত ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে যেতে পারবি কিনা সন্দেহ হচ্ছে। সাকিব ওর পিঠে একটা লাথি দিয়ে বলে, তো ফালতু কথা বন্ধ কর। আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? দেখ ভয় কিভাবে কাঁপছে ঠক ঠক করে। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে এভাবে ভয় না দেখালে হতো না? বাচ্চা একটা মেয়ে, কিভাবে কাঁপছে? শ্রবণ গম্ভীর স্বরে বলে, 19 বছরে একটা মেয়েকে তোর কাছে বাচ্চা মনে হয়? বয়সের দিক দিয়ে বাচ্চা না থাকলেও সাহসের দিক থেকে বাচ্চা রয়ে গিয়েছে, নয়তো তোকে বাঘের মতো ভয় পেত। শ্রবণ সোহার মুখ তুলে ধরে নিজের মুখের দিকে। ওঠ। সোহা কাঁদতে কাঁদতে কম্পিত স্বরে বলে, আমি যাব না বাইকে করে। বেশি কথা না বলে ওঠ। সোহা দুদিকে মাথা নাড়ায়। শ্রবণ উঠে দাঁড়িয়ে সোহাকে জোর করে দাঁড় করায়। ছেড়ে দিতেই সোহা পড়ে যেতে নেয়। এতই ভয় পেয়েছে যে দাঁড়াতে পারছে না নিজের পায়ে। শ্রবণ দ্রুত ওকে আলগে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। রাব্বি বলে, তুই কেমন সাহসী, তোর বউ তেমন ভীতু, ভয়ে দাঁড়াতে ভুলে গেছে। শ্রবণ রাগী গলা স্বরে সোহাকে বলে, বাইকে উঠে বসো, নয়তো এখানেই ফেলে রেখে চলে যাব। যাও। শ্রবণ চিবিয়ে চিপে মৃদু স্বরে বলে, ওদের সামনে মার খেতে না চাইলে উঠে বস, বেশি কথা বলতে পারবো না। শ্রবণে ধরে সোহাকে সামনে বসিয়ে দেয়। নিজের হেলমেট পরে সোহা পিছনে বসে। সোহা 2 হাত নিজের পিছনে দিয়ে দিয়ে বলে,
এভাবে ধরে পড়বি না। সোহা শ্রবণের বুকে মুখ গুজে উল্টো ফিরে শ্রবণকে জড়িয়ে ধরে বসে রইল। শ্রবণ বাইক স্টার্ট দিতে দিতে বলে, বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে নাকি এখানে দাঁড়িয়ে থাকবি সবাই? শ্রবণের কথা শুনে সবাই যার যার বাইকে উঠে বসে। শ্রবণ বাইক নিয়ে ছুটে চলে। আগের মতো একই স্পিডে শো শো শব্দ তুলে ছুটে চলে বাইক। সোহা শ্রবণের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে ওকে আঁকড়ে ধরে থাকে। এ যাত্রা জানে বেঁচে ফিরতে পারলে বাকি জীবনে শ্রবণের বাইকে উঠবে না কোনো দিনই না।